সকলকে নমস্কার। যেহেতু আজকে যে আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি ক্লাসরুমে, যে প্রসেনজিৎ স্যার যিনি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস ডেইলি করাচ্ছেন সে আজকে উপস্থিত নেই। তার জায়গায় আমি আজকে আপনাদের 2 জুলাইতে আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স নেব। তাহলে আজকে যেটা দিন হলো, আজকে আমরা 2 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা আপনাদের এখানে পড়বো। তাহলে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখি। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটা কি আছে? প্রথমটা আছে, রিসেন্টলি উইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ দ্য মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিম। বললো এখানে দেওয়া আছে কোন রাজ্য নতুন একটা স্কিম বের করেছে, কোন রাজ্য গভর্নমেন্ট, তার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিম। তাহলে আপনাদের এখানে দিতে হবে কোন রাজ্য এখানে কিষাণ সম্মান নিধি। আমরা জানি আমাদের এখানে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম নিয়ে এসেছে কিষাণ সম্মান নিধি। সেখানে 6,000 টাকা করে সেন্ট্রাল গভর্নমেন্ট যারা ফার্মার্স আছে, যারা কৃষিরা আছেন তাদেরকে দেওয়া হয়। এটা 6,000 টাকা 3টে কিস্তিতে দেওয়া হয়, 3টে ইনস্টলমেন্টে দেওয়া হয় 2,000 করে। ঠিক আছে, একই রকমে এই একটা স্কিমের রকমে আমাদের একটা রাজ্য সরকারে নিয়ে এসছে, এই নতুন স্কিম বের করেছে। সে হচ্ছে রাজস্থান। যে রাজস্থান যেটা রাজ্য আছে সেখানে নতুন সিএম হচ্ছে, সেই সিএম এই স্কিমটা নিয়ে এসছে। সেই স্কিমের নাম হচ্ছে মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি। তাহলে আমরা দেখবো রাজস্থানের চিফ মিনিস্টার নতুন যিনি হচ্ছেন তার নাম হচ্ছে ভজন লাল শর্মা। তাহলে তার নাম কি হচ্ছে ভজন লাল শর্মা, যিনি নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রাজস্থানের। তিনি এই মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি উনি লঞ্চ করেছেন। ঠিক আছে, ডেটটা আপনারা দেখে থাকুন, 30 জুন 2024 লঞ্চ করেছেন। ঠিক আছে, 650 কোটি টাকা উনি কিষানদের মধ্যে উনি করবেন। কত কিষানকে উনি ডিস্ট্রিবিউট করবেন, বিতরণ করবেন? 65 লক্ষ ফার্মার্সকে 650 কোটি টাকা দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এক বছরে যেহেতু 6,000 টাকা এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, রাজ্য সরকার রাজস্থানের রাজ্য সরকারের 6,000 টাকা দেবে। ঠিক আছে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডার দ্য স্কিম। ঠিক আছে, তাহলে যে রাজ্য সরকার দিচ্ছে সেও পাবে, রাজ্যও পাবে, আর সেন্ট্রাল দুটোই টাকা যে ওখানে কিষান আছে ফার্মার্স আছে তারা পাবে। তাহলে আমি এখানে দেখি, তাহলে এখানে হরিয়ানা ক্যাপিটাল নয়, এখানে আপনারা রাজস্থান ক্যাপিটালটা বলুন। রাজস্থান ক্যাপিটাল কি হয়ে যাবে? রাজস্থান ক্যাপিটালটা জয়পুর হয়ে যাবে। ঠিক আছে, রাজস্থানের ক্যাপিটাল কি হবে? জয়পুর। তাহলে এখানে হরিয়ানার জায়গা রাজস্থান হবে। রাজস্থানের সিএম কি হবে? ভজন লাল শর্মা। ঠিক আছে, তাহলে এখানে রাজস্থানের গভর্নরের নাম কি হবে? কলরাজ মিশ্রা। আমরা জানি রাজস্থানের দুটো ফোক ডান্স যেটা খুবই বিখ্যাত, যেটা পরীক্ষাতে বারবার জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে ঘুমার আর সেটা হচ্ছে কালবেলিয়া। তাহলে ঘুমার আর কালবেলিয়া এই দুটো ফোক ডান্স রাজস্থান থেকে জড়িত আছে। রাজস্থানের ক্ষেত্রে এটা প্রশ্ন জিজ্ঞেস করা যায়। তাহলে একই রকমে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, ওয়েস্ট বেঙ্গল সরকার ফার্মার্সদের একটা স্কিম বার করেছে। সেই স্কিমের নাম কি? সেই স্কিমের নাম হচ্ছে কৃষক বন্ধু। কৃষক বন্ধু তো কত টাকা দেওয়া হয়? কৃষক বন্ধুতে 5,000 প্রতি একর, মানে যার একটা একরের উপরে 5,000 টাকা করে দেওয়া হয়, আর সেটা দুটো ইনস্টলমেন্টে দেওয়া হয়। ঠিক আছে, 2 ইনস্টলমেন্টে দেওয়া হয়। 6,000 টাকা যে সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে 3টে ইনস্টলমেন্টের, আর আমাদের পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে কৃষক বন্ধু 5,000 টাকা পড়ে দুটো ইনস্টলমেন্টের। ঠিক আছে, তাহলে নতুন স্কিমের নাম কি হচ্ছে? মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি। কোন রাজ্য শুরু করেছে? রাজস্থান শুরু করেছে। তাহলে নতুন কোশ্চেনে চলে আসি। তাহলে দেখুন, রিসেন্টলি উইচ কান্ট্রি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু প্রিপেয়ার এ চেকলিস্ট। খুবই ভালো কোশ্চেন। বলছে কোন কান্ট্রি যে প্রথম হয়েছে কিসে প্রথম হয়েছে? চেকলিস্ট, মানে একটা চেকলিস্ট তৈরি করেছে, একটা লিস্ট করেছে। কিসের লিস্ট করেছে? ফৌনা। ফৌনা মানে কি হয়? ফৌনা মানে অর্থ কি হয়? ফৌনা অর্থ হচ্ছে অ্যানিমাল বা স্পেসিস। যতগুলো আমাদের অ্যানিমালের স্পেসিস আছে যে তার একটা চেকলিস্ট করা হয়েছে, তাহলে কোন কান্ট্রি যে পুরো ওয়ার্ল্ডে প্রথম হয়েছে একটা আমাদের আমাদের কান্ট্রির মধ্যে যতগুলো অ্যানিমালস আছে তার একটা চেকলিস্ট করা হয়েছে। তাহলে কি হবে? তাহলে আমাদের ভারত, আমাদের ইন্ডিয়া,
এই প্রথম এমন কান্ট্রি যারা একটা চেকলিস্ট তৈরি করেছে, ফৌনা মানে অ্যানিমালের চেকলিস্ট রেডি করেছে। ঠিক আছে, তাহলে দেখুন দ্য ফৌনা অফ ইন্ডিয়াস চেকলিস্ট পোর্টাল ইজ দ্য ফার্স্ট কম্প্রিহেন্সিভ ডকুমেন্ট। তাহলে প্রথম একটা কম্প্রিহেন্সিভ ডকুমেন্ট হচ্ছে সে যে ফৌনা একটা চেকলিস্ট করেছে, মানে কতগুলো আমাদের এখানে অ্যানিমালস আছে সেটা। তাহলে দেখুন কতগুলো স্পেসিস আমাদের বেরিয়েছে, 1,04,561 স্পেসিস। আমরা যে এন্টায়ার ফৌনা মানে যতগুলো আমাদের ইন্ডিয়ার মধ্যে যতগুলো ফৌনা আছে, যতগুলো অ্যানিমাল আছে, তার চেকলিস্ট করা হয়েছে 1,04,561। ঠিক আছে, তাহলে এই লঞ্চ কখন হলো? এই চেকলিস্ট লঞ্চ করা হলো 109 ফাউন্ডেশন ডে অফ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মানে JSI জুলজিক্যাল সার্ভে ইন্ডিয়ার যে ফাউন্ডেশন ছিল 109 ফাউন্ডেশন ডে ছিল, সেই ডেতে যে আমাদের এনভায়রনমেন্ট মিনিস্টার যিনি আছেন তার নাম হচ্ছে ভূপেন্দ্র যাদব, তিনি লঞ্চ করলেন। ঠিক আছে, কি লঞ্চ করলেন? এই লিস্টের মধ্যে আমাদের 1,04,561 স্পেসিসটা সেখানে চেকলিস্ট রেডি করা হয়েছে। আচ্ছা, JSI এর হেডকোয়ার্টার কি হবে? তাহলে JSI এর হেডকোয়ার্টার হয়ে যাবে আমাদের কলকাতায়। ঠিক আছে, আমাদের কলকাতায় আমাদের হেডকোয়ার্টার আছে JSI জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাহলে কোন কান্ট্রি এমন কান্ট্রি হলো যে পুরো চেকলিস্ট রেডি করেছে ফৌনা? তাহলে তার নাম হবে ইন্ডিয়া। তাহলে নেক্সট কোশ্চেনে চলে আসি। তাহলে দেখুন which country president, কোন কান্ট্রি প্রেসিডেন্ট স্ট্যাচু অফ 24 ফেমাস পোয়েট, মানে স্ট্যাচু করবে, আনবিল্ড করবে স্ট্যাচুটা, কত 24 পোয়েটের স্ট্যাচু আনবিল্ড করবে। তার মধ্যে আমাদের ভারতের একটা বিখ্যাত পোয়েট যার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগোর, তারও স্ট্যাচু তার মধ্যে থাকবে। তাহলে এমন কোন কান্ট্রি যে 24টা স্ট্যাচু পোয়েটের, কবিদের যে স্ট্যাচু আছে তার আনবিল্ড করা হবে? তার নাম হচ্ছে তুর্কমেনিস্তান। ঠিক আছে, তার নাম কি হচ্ছে? তুর্কমেনিস্তান। তাহলে একটু দেখুন এই সেই 24 ফেমাস পোয়েটের মধ্যে আমাদের ভারতের বা আমাদের পশ্চিমবঙ্গ থেকে যিনি আছেন তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ে একটু আমরা দেখে নেবো। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন কোন সালে হয়েছিলেন? তাহলে 1861 সালে ওনার জন্মদিন। যদি ডেট জিজ্ঞেস করা যায় তাহলে 7 মে 1861 সালে ওনার জন্মদিন। আর উনি কোন তারিখ উনি মারা গেলেন? তাহলে 7 আগস্ট 1941 সালে উনি মারা গেলেন। তাহলে রবীন্দ্রনাথ ট্যাগোরের কিছু একটা বিখ্যাত আছে, নভেলস আছে। সবচেয়ে প্রথম যেটা বিখ্যাত সেটা হচ্ছে গীতাঞ্জলি। সেই গীতাঞ্জলি নোবেল প্রাইজও পেয়েছিল। সেই গীতাঞ্জলি নোবেল প্রাইজও পেয়েছিল কোন সালে? 1913 সালে নোবেল প্রাইজ পেয়েছিল। এছাড়া কি কি বিখ্যাত ওনার আছে, নভেল আছে? তারপর ঘরে বাইরে ওনার বিখ্যাত আছে, নভেল আছে। তারপর ভারত ভাগ্য বিধাতা, তারপর গোরা, তারপর জনগণমন, তারপর আমার সোনা বাংলা। তাহলে এই জনগণমন হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যান্থেম, আর এই আমার সোনা বাংলা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম। তাহলে এই প্রশ্ন করে কে কোন এমন ব্যক্তি যে দুটো দেশের ন্যাশনাল অ্যান্থেম লিখেছে? সে হয়ে যাবে রবীন্দ্রনাথ ট্যাগোর। ঠিক আছে, রবীন্দ্রনাথ ট্যাগোর ইনি প্রথম নন ইউরোপিয়ান অ্যান্ড দ্য ফার্স্ট লিরিক্স যিনি কি হয়েছে নোবেল লিটারেচার নোবেল প্রাইজ উইন করেছেন, নোবেল প্রাইজ উনি জিতেছেন। ঠিক আছে, ট্যাগোরকে আমরা কি কি বলি? ট্যাগোরকে আমরা গুরুদেবও বলি, ট্যাগোরকে আমরা কবিগুরুও বলি, ট্যাগোরকে আমরা কি বলি? বিশ্বকবিও বলি। তাহলে ট্যাগোরকে আমরা কি কি বলি? গুরুদেবও বলি, কবিগুরুও বলি, বিশ্বকবিও বলা হয়। ঠিক আছে, তাহলে উনি প্রথম নন ইউরোপিয়ান হচ্ছে যিনি নোবেল প্রাইজ যিনি জিতেছিলেন, ফার্স্ট নন ইউরোপিয়ান। ঠিক আছে, তাহলে দেখুন জনগণমন শব্দ প্রথমবার কখন গাওয়া হয়েছিল? তাহলে ইনি শব্দ প্রথম যেটা গাওয়া হয়েছিল 27 ডিসেম্বর 1911-তে। ঠিক আছে, আইএনসি একটা সেকশন হয়েছিল ক্যালকাটার মধ্যে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটা সেকশন হয়েছিল ক্যালকাটার মধ্যে 27 ডিসেম্বর 1911-তে। শব্দ প্রথমবার জনগণমন গাওয়া হয়েছিল এই সেকশনের মধ্যে। ঠিক আছে, আর জনগণের মধ্যে কখন আমাদের ন্যাশনাল অ্যান্থেম আমরা অ্যাডপ্ট করলাম? তাহলে আমরা ন্যাশনাল অ্যান্থেম অ্যাডপ্ট করলাম 24 জানুয়ারি 1950 সালে। আমরা ন্যাশনাল অ্যান্থেম জনগণমন যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যিনি ছিলেন সে অ্যাডপ্ট করা হলো 24 জানুয়ারি 1950-এ জনগণমন। ঠিক আছে, তাহলে কোন কান্ট্রি হচ্ছে? তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তান একবার দেখে নেবো। তুর্কমেনিস্তান আমাদের ওয়ার্ল্ড ম্যাপে একটু দেখে নেবো। দেখুন তুর্কমেনিস্তানের উপরে কি দেখাচ্ছে? উজবেকিস্তান। নিচে যদি আপনি আসবেন মানে সাউথের দিকে ইরান আপনি দেখতে পাবেন। তাহলে এই পাশে প্রতিবেশী যদি আপনি দেশ দেখবেন আফগানিস্তান দেখতে পাবেন।
কজাকিস্তান দেখতে পারবেন। আর তুর্কমেনিস্তানের ক্যাপিটাল কি হলো? অশগাবত। তাহলে তুর্কমেনিস্তানের ক্যাপিটাল অশগাবত আপনি দেখতে পারবেন, তুর্কমেনিস্তানের ক্যাপিটাল। ঠিক আছে, তো কোন কান্ট্রি আপনার 24 বিখ্যাত পোয়েটের স্ট্যাচু আনভেল করবে? সেটা হচ্ছে তুর্কমেনিস্তান। তার মধ্যে আমাদের রবীন্দ্রনাথ ট্যাগোরের ছবিটা থাকবে। এটা আমরা মন কি বাত যে আমাদের প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী এই মন কি বাত এর মধ্যে ইনি উল্লেখ করলেন, এই কথাটা উনিও উল্লেখ করলেন মন কি বাত। তাহলে দেখুন, নতুন চেয়ারম্যান করা হয়েছে সিবিডিটি। ঠিক আছে, সিবিডিটি নতুন চেয়ারম্যান অ্যাপয়েন্ট করেছে। সিবিডিটি ফুল ফর্ম কি হবে? সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স, তার নতুন চেয়ারম্যান হচ্ছে, তার নাম কি? রবি আগরওয়াল। রবি আগরওয়াল কে? রবি আগরওয়াল হচ্ছে যে নতুন চেয়ারম্যান হিসাবে, সিবিডিটি চেয়ারম্যান হিসাবে ওনাকে অ্যাপয়েন্ট করা হলো। যে সিবিডিটি যে চেয়ারম্যান হয় সে সব দিয়ে সিনিয়র মোস্ট আইআরএস অফিসার হয়, সিনিয়র মোস্ট আইআরএস অফিসার। ঠিক আছে, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, আইআরএস, ইউপিএসসি যখন আপনারা পাস করবেন বা যারা ইউপিএসসি পাস করে তার মধ্যে একটা পোস্ট আছে আইআরএস। আইআরএস এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস। যেভাবে আইএস হয় ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, সেই একইভাবে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস হয়। তার যে সিনিয়র মোস্ট অফিসার তাকে সিবিডিটি চেয়ারম্যান অ্যাপয়েন্ট করা হয়। ঠিক আছে, তো রবি আগরওয়ালে দেখুন 1988 সালের আইআরএস অফিসার ইনি আছেন। ঠিক আছে, এনাকে সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর চেয়ারম্যান করা হলো। সিবিডিটির কাজটা কি আছে? সিবিডিটি দেখুন ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স মানে কি হচ্ছে? ইনকাম ট্যাক্সে আমরা ডাইরেক্ট ট্যাক্স বলি, মানে যে আপনার ডাইরেক্ট ইনকাম থেকে যেটা আপনাকে নেওয়া হচ্ছে সেই ট্যাক্সকে বলবো ডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, দেখুন ধরে নিন আপনি কিছু একটা সামান কিনলেন, সামানের উপর ট্যাক্স হয়, কিন্তু আপনি গভর্নমেন্টকে সে ডাইরেক্ট আপনি নিজের ইনকাম থেকে সে আপনি ট্যাক্স দিচ্ছেন না। আপনি সামান কিনলেন আর ওই সামানে আপনার দিয়ে ট্যাক্স নিয়ে নিল, সেটাকে বলবো ইনডাইরেক্ট ট্যাক্স। যেটা আপনাকে ডাইরেক্ট ট্যাক্স নেওয়া হবে তাকে আমরা বলবো ডাইরেক্ট ট্যাক্স। ধরুন এক্সাম্পল কি হচ্ছে? ইনকাম ট্যাক্স। সে আপনি যদি ইনকাম হচ্ছে 5 লক্ষ বা 7 লক্ষের উপরে যদি আপনার ইয়ারলি ইনকাম থাকে, তাহলে যে গভর্নমেন্ট থাকে আপনার থেকে ইনকাম ট্যাক্স নেবে। কর্পোরেট ট্যাক্স, যারা ব্যবসা করে, বড় বড় কর্পোরেট আছে তাদের থেকে ও ট্যাক্স নেবে, তারপর কর্পোরেট ট্যাক্স। একইভাবে ওয়েলথ ট্যাক্স, এই সব যে ট্যাক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, এই সব ট্যাক্সটা কে দেখবে? আমাদের চেয়ারম্যান রবি আগরওয়াল সাহেব দেখবেন। ঠিক আছে, তাহলে আর কি আছে? এছাড়া প্রোভাইড করবেন ইনফরমেশন, মানে প্ল্যানিং, ডাইরেক্ট ট্যাক্সের নিয়ে কি কি প্ল্যানিং হবে সেটাও ইনফরমেশন ইনি নিজের উপরে লেভেলের যিনি অধিকারী আছেন বা যিনি গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টকে এনারা প্ল্যানিং করে দেবেন। ঠিক আছে, আর সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স কোন মন্ত্রণালয়ে, কোন মন্ত্রীর মধ্যে, ঠিক আছে, কোন মিনিস্ট্রির মধ্যে আসবে? তো সে মিনিস্ট্রি আসবে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তাহলে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের মধ্যে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স কাজ করে। তাহলে আমাদের বলুন, তাহলে ফাইন্যান্স মিনিস্টার এখন কে আছেন? বর্তমানে ফাইন্যান্স মিনিস্টার কে আছেন? তাহলে বর্তমানে ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া কে আছেন? ভারতের ফাইন্যান্স মিনিস্টার তাহলে নির্মলা সীতারমন। তাহলে ভারতের বর্তমানে ফাইন্যান্স মিনিস্টার কি আছেন? নির্মলা সীতারমন। তাহলে সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর চেয়ারম্যান কি হলো? রবি আগরওয়াল। when is ন্যাশনাল ডক্টরস ডে সেলিব্রেটেড? তাহলে যে আমাদের একটা পুরো ন্যাশনাল লেভেলে, পুরো ভারত লেভেলে আমরা একটা ডক্টরস ডে সেলিব্রেট করি, সেটা কোন তারিখে সেলিব্রেট করা হয়? সেটা 1 জুলাইতে সেলিব্রেট করা হয়। আচ্ছা, আর বলুন তো, 1 জুলাইতে ন্যাশনাল ডে তো সেলিব্রেট করা হয়, আর কি কি সেলিব্রেট করা হয়? তাহলে জিএসটি ডে, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স ডে, যে 2001 জুলাই 2017 থেকে আরম্ভ করা হয়েছিল, সেই ট্যাক্সের জন্য জিএসটি ডে আমরা সেলিব্রেট করি 1 জুলাইতে। তাহলে 1 জুলাইতে আমরা ন্যাশনাল ডক্টরস ডে সেলিব্রেট করছি, 1 জুলাইতে আমরা জিএসটি ডে সেলিব্রেট করছি। এছাড়া 1 জুলাইতে আমরা সিএ ডে, ঠিক আছে, যে যারা সিএ হয়, যারা অ্যাকাউন্টস নিয়ে পড়ে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডে, সিএ ডে আমরা সেলিব্রেট করি। এছাড়া ন্যাশনাল পোস্টাল ওয়ার্কার্স ডে, যারা পোস্টাল অফিসে কাজ করে তারা ও এই ডেতে সেলিব্রেট করে নিজের। তাহলে ন্যাশনাল পোস্টাল ওয়ার্কার্স ডে, পোস্ট অফিসে যে থাকে স্যার পোস্টাল ওয়ার্কার্স ডে ও 1 জুলাইতে আমরা সেলিব্রেট করি। তাহলে 1 জুলাইতে আমরা কি কি সেলিব্রেট করলাম?
1 জুলাইতে আমরা ন্যাশনাল ডক্টরস ডে সেলিব্রেট করলাম, 1 জুলাইতে আমরা জিএসটি ডে সেলিব্রেট করলাম, 1 জুলাইতে আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডে সিএ ডে সেলিব্রেট করলাম, 1 জুলাইতে ন্যাশনাল পোস্টাল ওয়ার্কার্স ডে আমরা সেলিব্রেট করলাম। আচ্ছা, ন্যাশনাল ডক্টরস ডে সেলিব্রেট করা হয় তাহলে কার নামে সেলিব্রেট করা হয়? তাহলে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তার নাম হচ্ছে ডক্টর বিধান চন্দ্র রায়। তাহলে ডক্টর বিধান চন্দ্র রায় তিনি ছিলেন, ইনি ফিজিশিয়ান ছিলেন আর সেকেন্ড চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের দ্বিতীয় চিফ মিনিস্টার। তার জন্মদিন এবং তার মৃত্যুদিন 1 জুলাইতে ছিল, তাই জন্য এনার নাম মানে এনার জন্ম এবং মৃত্যু দিনেই আমরা কি করি, ন্যাশনাল ডক্টরস ডে সেলিব্রেট করি। তাহলে 2024 ন্যাশনাল ডে এর থিম কি আছে? হিলিং অ্যান্ড কেয়ারিং হার্ট। তাহলে হিলিং অ্যান্ড কেয়ারিং হার্ট যেটা হলো, এটা 2024 ন্যাশনাল ডক্টরস ডে থিম হলো। ঠিক আছে, ডক্টর বিধান চন্দ্র রায়কে আর কি বলা হয়? আর্কিটেক্ট অফ বেঙ্গল। বেঙ্গলের আর্কিটেক্টরও বলা হয় ডক্টর বিধান চন্দ্র রায়কে, আর্কিটেক্টর অফ বেঙ্গলও বলা হয়। ঠিক আছে, এই ডক্টর বিধান চন্দ্র রায়কে ভারত রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল 1996-তে। এখানে কিছু একটা ভুল আছে, ঠিক আছে। তাহলে ডক্টর বিধান চন্দ্র রায়কে ভারত রত্ন অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল। তাহলে নেক্সট কোশ্চেনে আসি। তাহলে দেখুন আমাদের 1 জুলাইতে নতুন যে আইন হচ্ছে, সে আইন এর নাম চেঞ্জ করে নতুন নাম করা হলো, আর কিছু কিছু ওর মধ্যে সেকশন, কিছু কিছু আইনটা চেঞ্জও করা হয়েছে। সে আইনটা পুরো ভারতে লাগু করা হলো সে 1 জুলাই 2024-এ। ঠিক আছে, তো 3 নিউ ক্রিমিনাল ল। ক্রিমিনাল ল মানে যেটা আপনি ক্রাইম করবেন, সেই 3টে ল। একটা নাম হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, দ্বিতীয় নাম হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, তৃতীয় নাম হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এই 3টে নাম। ঠিক আছে, তাহলে এই 3টে নাম লাগু কোন ডেটে হয়েছিল? তাহলে এটা খুবই ফেমাস কোশ্চেন, এটা আসতে পারে পরীক্ষাতে। তাহলে 1 জুলাই 2024-এ লাগু করা হলো বা ইনফোর্স করা হলো, কেম ইনটু এফেক্ট। ঠিক আছে, ফোর্স করা হলো। তাহলে আমরা এখানে দেখবো এই 3টে নাম আগে কি ছিল আর কোন বছরে ছিল আর এখন কি হলো। তাহলে দিয়ে সবথেকে প্রথম দেখুন ইন্ডিয়ান প্যানাল কোড। ইন্ডিয়ান প্যানাল কোড 1860 সালে এই ইন্ডিয়ান প্যানাল কোড, যখন এখানে আমাদের ব্রিটিশ ছিল তারা ইন্ডিয়ান প্যানাল কোড আইন রেডি করেছিল, আইন তৈরি করেছিল। সেটা এখন যিনি এখন হোম মিনিস্টার, কে আছে হোম মিনিস্টার আমাদের যিনি আছেন এখন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন অমিত শাহ, সে এখন ইন্ডিয়ান প্যানাল কোডকে চেঞ্জ করে নাম চেঞ্জ করা হলো। তার এখন নাম কি হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। 2023-এ এটা করা হয়েছিল, কিন্তু এখন যে লাগু করা হলো সেটা 1 জুলাই 2024-এ। আইন রেডি করা হয়েছিল 2023-এ, লাগু করা হলো 1 জুলাই 2024-এ। তাহলে ইন্ডিয়ান প্যানাল কোড 1860 সালে যেটা তৈরি করা হয়েছিল তার নাম চেঞ্জ করে ভারতীয় ন্যায় সংহিতা। তাহলে ক্রিমিনাল সিপিসি যাকে আমরা বলি, সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিউর কোড 1973 সালে এটা তৈরি করা হয়েছিল, তার নাম চেঞ্জ করে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। তারপর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 সালে এটা রেডি করা মানে তৈরি করা হয়েছিল, সেটা নাম করে যেটা নতুন আইন তার নাম হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এটা আপনাকে 3টে নাম দিয়ে দেবে আর আপনাকে বলে দেবে কোন নামের জায়গা কোন নাম নতুন হয়েছে সেটা আপনি বলুন। তাহলে আপনারা মনে করে রাখবেন এই নাম যেটা পুরো নাম ছিল এটা এখন নতুন নাম করা হয়েছে। নতুন চলে আসেন নেক্সট। আপনি দেখুন একটা আশা ভোসলে যিনি ভালো একটা সিঙ্গার, তার একটা বায়োগ্রাফি যার নাম হচ্ছে সোরাসমিনী আশা। ঠিক আছে, তো সোরাসমিনী আশা তার একটা বই বায়োগ্রাফি রিলিজ করা হলো। সে কে রিলিজ করলো? তার নাম। ঠিক আছে, তাহলে হু রিলিজ আশা ভোসলে বায়োগ্রাফি টাইটেল সোরাসমিনী আশা। তো সোরাসমিনী আশার মানে আশা ভোসলের বায়োগ্রাফি যিনি রিলিজ করলেন তিনি হচ্ছেন আরএসএস এর চিফ মোহন ভাগবত। ঠিক আছে, তাহলে মোহন ভাগবত যিনি আরএসএস এর চিফ হচ্ছেন, সে ওনার বায়োগ্রাফি যে সোরাসমিনী আশা যিনি নাম হচ্ছে সে রিলিজ করেছেন। ঠিক আছে, তাহলে দেখুন কে কে সিঙ্গার আশা ভোসলে যিনি আছেন সিঙ্গার, তার বায়োগ্রাফি কি হচ্ছে সোরাসমিনী আশা। লঞ্চ করা হলো কোন দিনে? এই শুক্রবারের দিনে লঞ্চ করা হয়েছে। সেই সেরেমনিতে কে কে ছিলেন? সে তো আরএসএস চিফ মোহন যিনি রিলিজ করলেন, তার ছাড়া জ্যাকু শ্রফও ছিলেন সেখানে, তাছাড়া সিঙ্গার সোনু নিগমও ছিলেন সেই
উনি সেই সেরেমনিতে ছিলেন, সেই অনুষ্ঠানে ছিলেন। ঠিক আছে, তাহলে দেখুন এই রিলিজ করা হলো, তাহলে আশা ভোসলের 90 সালে ওনার 90 বছর হলো ওনার বয়স। সেই 90 বছর বয়সে 19 অথার্স, মানে 19 যিনি লেখক, 19 যিনি বই লেখেন, সে তার একটা 90 মানুষের বই নিয়ে একটা রেডি করা হলো। যিনি ভোসলে ফ্যান, মানে যিনি ভোসলের যে ফ্যান, তার ছবিগুলো এই বইয়ের মধ্যে আছে, স্বরাজমিনী আসার মধ্যে, মানে সবগুলো নিয়ে একটা বায়োগ্রাফি রেডি করা হলো। তার নাম হচ্ছে স্বরাজমিনী আশা। আচ্ছা, আশা ভোসলেকে আপনারা দেখবেন 2000 কে অনেক দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, যেটা আপনাদের সিনেমার সব দিয়ে হাইয়েস্ট অ্যাওয়ার্ড, সিনেমা হাইয়েস্ট অ্যাওয়ার্ড দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। ঠিক আছে, তো এই দাদা সাহেব ফালকে 2000 আশা ভোসলেকে দেওয়া হলো। তারপর দেখুন পদ্মা বিভূষণ, মানে সিভিল সেকেন্ড সিভিল অ্যাওয়ার্ড, সেকেন্ড সিভিল হাইয়েস্ট অ্যাওয়ার্ড। সব দিয়ে প্রথম যে সিভিল হাইয়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে সেটা হচ্ছে ভারত রত্ন, সেখানে পদ্মা বিভূষণ হচ্ছে। তারপর দেখুন বঙ্গ বিভূষণে দেওয়া হলো 2018 সালে, আর 2021 সালে মহারাষ্ট্রের ভূষণ, মহারাষ্ট্রের ভূষণও দেওয়া হয়েছে 2021 সালে। ঠিক আছে, তাহলে নেক্সট চলে আসি। আচ্ছা, একইভাবে যেভাবে আশা ভোসলের স্বরাজমিনী আশা যেটা একটা রিলিজ করা হলো, একইভাবে ভেঙ্কাইয়া নাইডুর উপরে ওনার জীবনের উপর একটা বই লেখা হলো। তাকে সেই বইকে কে রিলিজ করেছে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, তাহলে ভেঙ্কাইয়া নাইডু, আমি এখানে লিখেই দিয়েছি মোদি উইচ বুক অন দ্য লাইফ অফ ফর্মার ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, এখানে আমি এটা লিখে দিয়েছি যে এখানে হবে না। ঠিক আছে, আনসার এখানে কোশ্চেনেতে চলে আসছো, তাহলে আনসার হবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। ঠিক আছে, তাহলে ভেঙ্কাইয়া নাইডুর উপরে যে বই লেখা হয়েছে, সেই বইকে কে, এখানে মোদি জায়গা হু হবে, হু হ্যাজ আনভেল্ড, কে ওই বইকে মানে আনভেল্ড করেছে, সে কে এই বইকে রিলিজ করেছে, তাহলে কি হয়ে যাবে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি আছেন প্রধানমন্ত্রী, সে একটা বইকে আনভেল করেছে। সেই বই কি হচ্ছে? আমাদের যিনি প্রাক্তন যিনি আমাদের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু, তার উপরে, তার জীবনের উপরে ওই বই লেখা, তাকে আনভেল করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, তাহলে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বই রিলিজ করেছেন তার জীবনের উপরে, তাহলে আমাদের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু। ঠিক আছে, ইনি কত নম্বরে ভাইস প্রেসিডেন্ট ছিলেন? ইনি 13 নম্বরে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, কোন বছর থেকে কোন বছর? তাহলে ভেঙ্কাইয়া নাইডু যদি ছিলেন 2017 থেকে 2022 উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। 2017 থেকে 2022 ইনি 5 বছর উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এখন ভাইস প্রেসিডেন্ট কি আছে? তাহলে এখন যিনি বর্তমানে যিনি ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন, তার নাম হচ্ছে জগদীপ ধনকার। ঠিক আছে, আর জগদীপ ধনকার আমাদের পশ্চিমবঙ্গ প্রাক্তন গভর্নর। ঠিক আছে, আর আমাদের এখন বর্তমানে আমাদের গভর্নর কি আছে? তাহলে আমাদের পশ্চিমবঙ্গের যিনি গভর্নর, তার নাম হচ্ছে সিভি আনন্দ বোস। ইনি ওয়েস্ট বেঙ্গলের গভর্নর, পশ্চিমবঙ্গের গভর্নর। ঠিক আছে, আর আমাদের যে প্রাক্তন ফর্মার গভর্নর ওয়েস্ট বেঙ্গলের, তার নাম হচ্ছে জগদীপ ধনকার। জগদীপ ধনকার ইনি এখন ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, তো জগদীপ ধনকার আমাদের ভাইস প্রেসিডেন্ট, আর প্রাক্তন যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তার নাম হচ্ছে ভেঙ্কাইয়া নাইডু। তার জীবনের উপর একটা বই লেখা হয়েছে, সেই বইকে কে রিলিজ করেছে? আমাদের বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, সেখানে দেখে নিন। আর ভেঙ্কাইয়া নাইডুর উপরে ইনি সব দিয়ে প্রথম এমন ভাইস প্রেসিডেন্ট যার জন্ম আমাদের ভারতের স্বাধীনতার পর জন্ম হয়েছিল। মানে এর আগে যত আমাদের ভাইস প্রেসিডেন্ট হয়েছিল, তার জন্ম আমাদের ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার আগে জন্ম, কিন্তু আমাদের ভেঙ্কাইয়া নাইডু এমন প্রথম যে ভাইস প্রেসিডেন্ট হয়েছে, তার জন্ম ইন্ডিয়ার স্বাধীনতার পর, यानी 19 আগস্ট 1947 এর পর জন্ম। ঠিক আছে, 15 আগস্ট 1947 এর পর জন্ম যিনি হচ্ছেন, তার হচ্ছে ভেঙ্কাইয়া নাইডু। এর আগে যিনি যতগুলো ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, তার জন্ম হচ্ছে
ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার আগে। একই রকমের প্রধানমন্ত্রী উনি ফার্স্ট প্রাইম মিনিস্টার, ইনি হচ্ছেন যার জন্ম ভারতের স্বাধীনতার পর ওনার জন্ম হয়েছে। এর আগে যত প্রধানমন্ত্রী হয়েছেন তার জন্ম ভারতের স্বাধীনতার আগে। কে যে এমনি পদ্ম বিভূষণ উনি অ্যাওয়ার্ড পেয়েছেন, সেটা 2004-এ ভেঙ্কাইয়া নাইডু 2004-এ পদ্ম বিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ঠিক আছে, 2004 বলেছি, 2024-এ পদ্ম বিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন কে? ভেঙ্কাইয়া নাইডু। ঠিক আছে, আজকে লাস্ট হচ্ছে আমাদের, তাহলে উইচ স্টেট, কোন রাজ্য হুল দিবস কোন রাজ্য সেলিব্রেট করে? তার নাম হচ্ছে ঝাড়খণ্ড। ঠিক আছে, তাহলে আমাদের যিনি প্রতিবেশী রাজ্য, মানে পশ্চিমবঙ্গের প্রতিবেশী যিনি রাজ্য হচ্ছেন সেটা হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড যে 30 জুনে প্রত্যেক বছরের 30 জুনে ঝাড়খণ্ড একটা ডে সেলিব্রেট করে, তাকে হচ্ছে হুল দিবস। ঠিক আছে, হুল ক্রান্তি দিবস ইজ সেলিব্রেটেড কোন তারিখে? 30 জুনে সেলিব্রেট করা হয়। ঠিক আছে, তাহলে ইন্ডিপেন্ডেন্স আমরা জানি 1855-এ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট যখন হচ্ছিল, স্বাধীনতা যখন যুদ্ধ হয়েছিল, সেখানে একটা হিরো সিদ্ধু, কানু, চাঁদ, আরো অন্যান্য ছিল, ভৈরব আরো অন্যান্য যারা ছিলেন, তার নামের উপরে আমরা কি করি? 30 জুনে আমরা হুল দিবস সেলিব্রেট করা হয়। ঠিক আছে, তাহলে আমরা জানি ক্যাপিটাল কি আছে এখন ঝাড়খণ্ডের? ক্যাপিটাল হচ্ছে এখন ঝাড়খণ্ডের রাঁচি। ঠিক আছে, গভর্নর কি হচ্ছে? সিপি রাধাকৃষ্ণন। আর এখন ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী তার নাম হচ্ছে চম্পাই সোরেন। এই চম্পাই সোরেন ছোট ভাই যিনি ছিলেন ওনার নাম হচ্ছে, তাহলে এখন যিনি আছেন তার নাম হচ্ছে চম্পাই সোরেন। আচ্ছা, চম্পাই সোরেন কোন পার্টি থেকে বিলং করে? কোন পার্টি থেকে উনি বিলং করেন? তাহলে জেএম হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ঠিক আছে, তাহলে আপনারা দেখুন ঝাড়খণ্ডের প্রতিবেশী রাজ্য যে কি হবে, তাহলে ঝাড়খণ্ডের প্রতিবেশী রাজ্য দেখুন বিহার, ঝাড়খণ্ডের প্রতিবেশী রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ডের প্রতিবেশী রাজ্য হচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ডের প্রতিবেশী রাজ্য হচ্ছে ছত্তিশগড়, ঝাড়খণ্ডের প্রতিবেশী রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। তাহলে দেখুন উত্তরপ্রদেশ 1, ছত্তিশগড় 2, উড়িষ্যা 3, ওয়েস্ট বেঙ্গল 4, বিহার 5। এই 5 রাজ্য হচ্ছে ঝাড়খণ্ডের প্রতিবেশী রাজ্য। ঠিক আছে, তো ঝাড়খণ্ডের ক্যাপিটালটা আপনাদেরকে বললাম কি হচ্ছে? রাঁচি হচ্ছে। সিএম এর নাম বললাম চম্পাই সোরেন, কোন পার্টি থেকে উনি বিলং করেন? ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ঠিক আছে, তাহলে এই 9টা কারেন্ট অ্যাফেয়ার্স আজকের জন্য এটাই থাকলো। তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কিছু কোনো আপনারা সাজেশন দিতে পারেন তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনারা সাজেশন দিন। আর আমাদের এই ক্লাসরুমকে আপনারা সাবস্ক্রাইব করুন। আর যদি ভালো লেগেছে তাহলে লাইক আর শেয়ার নিশ্চয়ই করুন। তাহলে সবাইকে ধন্যবাদ আজকের জন্য, আজকে এই ক্লাসের জন্য সবাইকে ধন্যবাদ।